আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। জানব ময়মনসিংহ, নড়াইল ও জয়পুরহাট জেলার আয়োজন নিয়ে সহকর্মী ইলিয়াস আহমেদ, শরীফুল ইসলাম ও রেজাউল করিম রেজার কাছ থেকে। প্রথমে আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, দিবসটি ঘিরে কি কি আয়োজন থাকছে আর নারীদের উপস্থিতি কেমন চোখে পড়ছে আপনার? আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহে নানা আয়োজন চলছে। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে রয়েছে। এখানে কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে সেই আলোচনা সভায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম এবং পুলিশ সুপার কাজী আক্তারুল আলম অংশগ্রহণ করবেন। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও আমরা বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দরা তারা কিন্তু এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে ময়মনসিংহের বিভিন্ন স্থানে কিন্তু সরকারি বেসরকারি উদ্যোগে কিন্তু এই আন্তর্জাতিক নারী দিবসটি কিন্তু উদযাপন করা হচ্ছে গঠা করে, এবং নারীরা বলছেন যে তাদের ক্ষমতায়ন, অর্থাৎ এই দিবসটি আসলেই কিন্তু তাদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়, কিন্তু সেই দিবসটিকে ঘিরে তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু প্রতি বছরই তাদের ক্ষমতা নিয়ে কথা বলা হয়, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তাদের যে ক্ষমতায়ন সেটি কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। সেই বিষয়টি কিন্তু বলছিলেন, অর্থাৎ নারী পুরুষের যে সম অধিকার সেটি বাস্তবায়ন করতে হলে তাদেরকে, অর্থাৎ সকলকেই কিন্তু এগিয়ে আসতে হবে, এক্ষেত্রে সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিতে হবে, সেই বিষয়টি তারা কিন্তু বলছিলেন। আমরা দেখেছি আলোচনা সবাই ইতিমধ্যেই কিন্তু ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন। এছাড়াও জেলা প্রশাসনের যে অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন, এবং নারী নেতৃবৃন্দরা, অর্থাৎ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারাও কিন্তু এই আলোচনা সভায় একে একে অংশগ্রহণ করছেন। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে কিন্তু অন্যান্য সংগঠনের উদ্যোগেও কিন্তু এই দিবসটি পালন করা হচ্ছে। অর্থাৎ দিবসটিকে শুধু পালনের মধ্যে নয়, অর্থাৎ সেটিকে কার্যকরী করার লক্ষ্যে কিন্তু যারা নারী উদ্যোক্তা রয়েছেন এবং তারা কিন্তু সেই আহ্বান প্রশাসনের প্রতি জানিয়েছেন এবং তাদের যে সম অধিকার সেটিকে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার কথা কিন্তু তারা বলছেন, এবং তারা বলছেন যে এখনো কিন্তু নারীরা নিরাপদ নয় এবং ঘরের বাহিরে কিন্তু তাদেরকে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কিন্তু চলতে হয়। এই যে নারীদের অধিকারের কথা সবসময় বলা হলেও কিন্তু তারা অনেকটাই অধিকার বঞ্চিত, এবং সেই লক্ষ্যে এই আন্তর্জাতিক নারী দিবসে কিন্তু বিষয়টি সামনে আসলেও কিন্তু তারা তাদের অধিকার নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের যে সম্পূর্ণ অধিকার, অর্থাৎ নারী পুরুষের যে সম অধিকার সেটি কিন্তু নিশ্চিত না হয়, তারা কিন্তু অনেকটাই হতাশা প্রকাশ করছেন। এবং যদিও নারীরা বলছেন যে বিগত সময়ের তুলনায় তারা কিন্তু অনেকটাই আত্মকর্মশীল এবং তারা কিন্তু নিজেদের কর্মে কিন্তু তারা অনেকটাই কিন্তু তারা আত্মকর্মশীল সেই বিষয়গুলো বলছিলেন, এবং তারা কিন্তু সামাজিক এবং রাজনৈতিক এবং সব ক্ষেত্রে কিন্তু তাদের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। সেই বিষয়টি কিন্তু নারী দিবসে এখানকার নারী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন, এবং সেই অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব নড়াইলে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শরীফুল। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, অধিকার, সমতা, ক্ষমতা, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নড়াইলেও কিন্তু আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। ইতিমধ্যেই নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা শুরু হচ্ছে। এখানে ইতিমধ্যেই আমাদের যে আয়োজক সহ অতিথিবৃন্দ এবং অন্যান্য যারা আমন্ত্রিত অতিথি সকলে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার
বিভাগের উপপরিচালক জুলিয়া সুকান্না। উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জুবাইর আহমেদ চৌধুরী। উপস্থিত রয়েছেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার সহ অন্যান্য অতিথিবৃন্দ কিন্তু ইতিমধ্যেই আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে উপস্থিতি যে বিভিন্ন আমন্ত্রিত অতিথি সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ বিশেষ করে আজকের কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। আলোচনা সভা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বলে আমরা এখন দেখতে পাচ্ছি। তো আসলে এইখানে যে আলোচনা রয়েছে নারীদের বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হওয়ার কথা রয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা উদ্বোধনী যে বক্তব্য সেটি এখানকার যে মৌসুমী রানী মজুমদার রয়েছেন সমাজ আমাদের মহিলা বিষয় অধিদপ্তরের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এইখানে আলোচনা শুরু করবেন। তো আমরা আসলে যে আজকের নারী যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বক্তব্য দেবেন। এখন শুরু হতে যাচ্ছে আজকের এই যে আলোচনা সভা রয়েছে। তো আমরা আসলে এ বিষয়ে এখানকার যারা রয়েছেন তারা এখনই যেহেতু শুরু হবে, এই মুহূর্তে আলোচনা সভা শুরু হবে, আমরা এই বিষয়ে আসলে যেহেতু আলোচনা এখনো শুরু হয়নি, মানে চলমান রয়েছে, শুরু হতে যাচ্ছে, তো এই বিষয় নিয়ে আমরা আসলে এখানকার যারা আয়োজক তাদের সঙ্গে কথা বলতে তারা আসলে নারীদের যে বিভিন্ন অধিকার রয়েছে সেই অধিকারগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হবে বলে আমরা যেটা জানতে পেরেছি। এ বিষয়ে আমরা এখন আরো জানার জন্য চলে যাব জয়পুরহাটে আমাদের সহকর্মী রয়েছে, সেখানকার সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা এখন আন্তর্জাতিক নারী দিবসের যে কর্মসূচি পালিত হচ্ছে সে বিষয়ে জানার জন্য চলে যাব জয়পুরহাটে। হ্যাঁ শরীফুল, আপনি জানাচ্ছিলেন নারী দিবসের যে খবরাখবর। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে। এখানে নারী দিবসের আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম চলছে। এখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যে আজকে যে প্রোগ্রাম যে করার কথা, অধিকার সমতা ক্ষমতায়ন নারীর ও কল্যাণ উন্নয়ন। তো একটা বিষয় জানিয়ে রাখি যে 1857 সালে প্রথম এটি নারী দিবসের যে নারীদের বৈষম্য, নারীদের কর্মক্ষমতা 12 ঘন্টা তারা আন্দোলন করার পর কিন্তু এটা ধীরে ধীরে একটা পর্যায়ে এসে বা জাতিসংঘ এবং বাংলাদেশে কিন্তু 1975 সাল থেকে কিন্তু আন্তর্জাতিক ভাবে এই দিবসটি পালিত হচ্ছে। তো আজকে আমাদের যে জেলা প্রশাসক উনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন, যেহেতু আমাদের এখানে 11:30টার থেকে এই আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামটি হওয়ার কথা আছে। তো এখন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছেন, তো তার কাছে আমি জানতে চাইবো যে আপনার কি কি কর্মসূচি নিয়েছেন এবং নারীরা কতটুকু নারীদের জন্য আপনারা কাজ করছেন। আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবছর আরো 8ই মার্চ 2025 যথাযথ মর্যাদায় আমরা নারী দিবস উদযাপন করছি। এবছর আমরা আলোচনা সভার মাধ্যমে নারী দিবস শুরু করছি। এইবারের প্রতিপাদ্য হচ্ছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন। অধিকার নারীকে নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদের নারীদের স্বীকৃতি দিতে হবে। সমতা আনতে হলে আমাদের বেতনের যে মজুরি বৈষম্য রয়েছে সেগুলি দূর করতে হবে এবং নারীর কর্ম পরিবেশ আরো উন্নত করতে হবে আমাদের। আর নারীর অধিকার যখনই আমরা স্বীকৃতি দিব তখনই অবশ্যই আমরা তার নারীর অধিকারটা অর্জিত হয়ে যাবে। আমরা নারীকে যদি স্বাবলম্বী করতে পারি তাহলে যথার্থ ক্ষমতায়িত হবে নারী, আমরা মনে করি। আর নারীদের ক্ষমতায়নের জন্য মহিলা বিষয় অধিদপ্তর নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। আত্মকর্মসংস্থানের জন্য প্রত্যেকটা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালকের কার্যালয়ে আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে। ধন্যবাদ আপনাকে। তো আমি একজন কর্মজীবী নারী এবং উদ্যোক্তার সাথে কথা বলে জানতে চাই যে আপনারা এখন কেমন, আপনাদের যে কর্মস্থল বা আপনারা কর্মক্ষেত্রে আপনারা কেমন পাচ্ছেন বা সরকারিভাবে আপনারা কেমন সহযোগিতা পান এই নারী? ধন্যবাদ। আমি একজন উদ্যোক্তা, আমার নারী উন্নয়ন নাবিলা আছে,
সমিতি, সেখান থেকে আমি কাজ করি। আসলে সরকারিভাবে সুযোগ সুবিধা অনেক, আমরা আসলে জানি না, আমাদের জানার অভাব। এখানে যে মহিলাদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হয়, এটা কিন্তু একটা ভালো দিক। আর নারী হিসাবে নারীরা এগিয়ে আসছে। আমি রুট লেভেল একবারে মাঠ থেকে কাজ করে আসি। সে আমার জ্ঞাতার্থে আমার জানা আছে যে এখন প্রত্যেকটা ঘরের নারী বসে থাকতে চায় না। নারীরা কর্মজীবী, নারীরা পুরুষের পাশাপাশি কাজ করতে চায়। আর জয়পুরহাট, সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে জানি না, তবে জয়পুরহাটে নারীরা এগিয়ে যাচ্ছে। এর মধ্যে মহিলা বিষয়কের একটা ভূমিকা আমি দেখি। যে নারীরা এখনো কি বৈষম্যর শিকার হচ্ছে কিনা? বৈষম্যর শিকার তো কম বেশি আমরা পারিবারিক ভাবেই এটার জন্য দায়ী। আমি মনে করি আমরা নারীরাই দায়ী বৈষম্যের জন্য। আমরা নারীকে ওইভাবে পুরুষের মতো বা সন্তানের মতন কন্যা মেয়েকে দেখতে পারিনি এখনো। এটার জন্য আমি মনে করি আমরা নিজেরাই দায়ী। আর নারীরা এগিয়ে আসছে। বর্তমান আমাদের যিনি জনাব আফরোজা আক্তার, আমাদের ডিসি মহোদয়, উনি একজন নারী। আমরা নারীদের নিয়ে কাজ করছি, নারীরা এগিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আজকে রমজান উপলক্ষে কিন্তু প্রত্যেক বছর নারীদের র্যালি বা আরো কিছু কর্মসূচি থাকে। এবারে রমজানের জন্য কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। তো সর্বোপরি বলা যায় যে এখানে 11:30টার দিকে আরো যে প্রোগ্রাম হবে, ডিসি সাহেব আসবেন। এখানে ইতিমধ্যে আমাদের জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহিন সাহেব, তারপর জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, তিনিও এসেছেন, এবং জেলা মহিলা দলের নেত্রী এসেছেন। তো সর্বোপরি সব শ্রেণী পেশার নারীরা কিন্তু আজকের এই প্রোগ্রামে উপস্থিত হবেন। ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার জয়পুরহাট থেকে নারী দিবসের সর্বশেষ। রেজা, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস এবং শরীফুল আপনাদেরও। দর্শক, বিভিন্ন জেলায় উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রমজান মাসকে ঘিরে নোয়াখালীতে বেড়েছে ফলের দাম। খেজুর বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে, আপেল 300 থেকে 400 টাকা, তরমুজ বিক্রি হচ্ছে 250 টাকায়। এ বিষয়ে আমরা জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মাওলা সুজনের কাছে। সুজন, দাম নিয়ে ক্রেতাদের কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের, আর পর্যাপ্ত বাজার মনিটরিং রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনাকে শুরুতে জানিয়ে যাচ্ছি যে রমজান শুরুর সাথে সাথে নোয়াখালী কিন্তু অন্যান্য যে ইফতারের উপকরণ রয়েছে সেগুলোর সাথে সাথে কিন্তু নোয়াখালীর বাজারে ফলের বাজার ঊর্ধ্বমুখের দিকে রয়েছে। তো রমজান যত বাড়ছে ফলের বাজার দাম তত বাড়ছে বলে আমরা ক্রেতাদের সূত্রে যেটি জানতে পেরেছি। আসলে নোয়াখালীর সকাল থেকে নোয়াখালীর পৌর বাজার ঘুরে যে চিত্রটি আমি দেখতে পেয়েছি যে নোয়াখালীতে পৌর বাজার কিন্তু প্রচুর ফলের সরবরাহ রয়েছে, তবে বিক্রেতারা বলছে যে সরবরাহ কিন্তু ক্রেতা সংখ্যা চাইতে তুলনামূলকভাবে অনেক কম। ফলে এই স্বল্প যে ফল রয়েছে ফলেই তাদেরকে বিক্রিত হচ্ছে বাজারে। তো আমি দেখতে পেয়েছি যে সকাল থেকে নোয়াখালী পৌর বাজারে প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে নিম্নে 300 টাকা থেকে শুরু করে 320 টাকা, কোনো দোকানে কিন্তু 40 টাকাও রয়েছে। অপরদিকে কিন্তু নাশপাতি বিক্রি হচ্ছে প্রায় 450-480 টাকা কেজি দরে, আর কমলা বিক্রি হচ্ছে 250 থেকে শুরু করে 260 টাকা, 280 টাকা, এবং কোনো দোকানে 300 বা 320 টাকা আমি দেখতে পেয়েছি কমলার প্রতি। অপরদিকে যে খেজুর রয়েছে, খেজুর কিন্তু কিছুটা বাড়তি পর্যায়ে রয়েছে গত বছরের তুলনায়। সর্বনিম্ন 400 থেকে শুরু করে খেজুর 2200-2500 টাকার মতো প্রতি কেজি খেজুর বাজার কিন্তু রয়েছে। অপরদিকে আঙ্গুর ফল যেটির দাম কিছুটা ক্রেতা সাধারণের কাছে বেশি বলে মনে হচ্ছে। কালো জাতের যে আঙ্গুর রয়েছে সেটি বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে বা 500 টাকা কেজি দরে। অপরদিকে যে সবুজ আঙ্গুর রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 280 থেকে শুরু করে 300, 320, 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই আমি এখন এই বিষয়ে ফলের বাজার ঊর্ধ্বমুখী বাজার নিয়ে আমি এখন কথা বলবো একজন ফল বিক্রেতার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে হঠাৎ করে ফলের বাজারে বাড়তি কেন, বা হঠাৎ ঊর্ধ্বমুখী কেন ফলের বাজার? ফলের বাজারে আসলে বাড়তি হচ্ছে ফল, যে পরিমাণে ফল আমরা কিন্তু পাচ্ছি না, তারপরে যেগুলো পাচ্ছি ক্রেতারা হচ্ছে বেশি। বর্তমান বাজারে আসলে অনেকে বলে গ্রাহকেরা কিনতে হলে দাম বেশি, কিন্তু আসলে তুলনামূলক বেশি না। আমরা যে পরিমাণে মাল পাওয়ার কথা আমরা এই পরিমাণে পাচ্ছি না। এখন আমাদের কাছে আছে শুধু সিন্ডিকেটটা, আমাদের কাছে না সারা দেশে সিন্ডিকেটটা, কিন্তু অনেকে বলে আমরা তো খুচরা ব্যবসায়ী,
আমরা কিছু সিন্ডিকেট করবো, আমরা কিনে আনি সামান্য জিনিস একটা হয়তো সামান্য কিছু ব্যবসা করি, লাভ করি, এখান থেকে কিনে আনি এখানে বিক্রি করি। অনেকে ভাবে যে আসলে এখানে বাড়তি না, বাড়তির কোনো কিছুই না। কারণ আমরা চিন্তা করি মায়ের রমজান মাস যেভাবে সুন্দরভাবে একটা জিনিস একজনের কাছে পণ্য বিক্রি করব, যেভাবে সামান্য সীমিত লাভ হবে, আমরা ওই ধরনের চিন্তাধারা নিয়ে ব্যবসা বাণিজ্য করি। কিন্তু আমরা এখানে এই ব্যবসা করে আমরা কত টাকা আয় করব বা কত টাকা ইনকাম করব, দিনে দিনে চিন্তা করি যে সামান্য জিনিস ব্যবসা করে যে নিজে যেভাবে বোবাচ্ছে নিয়ে চলতে পারি, এটা নিয়ে সুন্দর আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কোনো কিছু আমাদের আশা ভরসা নাই। আর আমরা চিন্তা করি ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে যে মৌসুমী ফল যেগুলো রয়েছে, বিশেষ করে তরমুজ বা অন্যান্য মৌসুমী ফল, সেগুলো একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে। তো আপনাদের এটার সাথে কি বাড়তি দামটা কেন হঠাৎ? বাড়তি দামটা আমরা আসলে যে পরিমাণে ফলটা পাবো বা পাচ্ছি এই পরিমাণে পাচ্ছি না, ওই হিসেবে আমরা কিনে আনতেছি বাড়তি। এখন ওই বাড়তিটা কিন্তু কাস্টমারকে বোঝাতে পারতেছে না। যদি আমরা বাড়তি চাই, কারণ কাস্টমারে বলে যে আপনারা সিন্ডিকেট করছেন সবাই, কিন্তু আসলে না, কিছু সিন্ডিকেট করবো। একটা তরমুজ দেখা গেছে 200 টাকা, 250 টাকা, বা 1 কেজি ফল দেখা গেছে 300 টাকা, 320 টাকা, আঙ্গুর ব্যবসা হয়েছে 280, 300 টাকা, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু অনেকে আসলে ভাবছে যে না, আমরা আসলে সবাই মানে জোর জুলুম এভাবে করতেছি না। আমরা কেন করবো? আমরা চাই যে রমজান মাসে যেভাবে সুন্দরভাবে চলবো, এটাই বলি। ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি বলছিলেন, তাদের কিনার সাথে তিনি একটি সম্পর্ক কথা বলছিলেন যে তারা আড়ত থেকে যেভাবে কিনে আনে সেটির সাথে সঙ্গতি রেখে পরিবহন খরচ এবং শ্রমিক মজুরি মিলিয়ে তাদেরকে বাজারে ফল বিক্রি করতে। অপরদিকে যে মৌসুমের যে সুস্বাদু ফল, রসালো ফল, যেটি তরমুজের দাম কিছুটা বাজারে বাড়তি বিক্রি হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন। তারা জানিয়েছেন যে প্রতি পিস তরমুজ যেখানে 200 টাকা বা 180 টাকা থাকার কথা, সেখানে কিন্তু 250 টাকা বা তারও বেশি করে নেওয়া হচ্ছে। এর কারণ হিসাবে যে বিক্রেতা বলছেন যে আসলে যে তারা যে চাহিদা মতো তারা যে সরবরাহ পাচ্ছেন না। অপরদিকে যে সরবরাহ তারা পাচ্ছেন, এই সরবরাহ কিন্তু যে ক্রেতা সাধারণ তুলনায় অত্যন্ত নগণ্য। তাই প্রতিযোগিতার ভিত্তিতে বাজারেই তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এ হচ্ছে নোয়াখালীর ফলের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। জেসিকা। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, একই বিষয় জানতে এবার আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, ফলের দরদাম কেমন দেখছেন আপনি? আর ব্যবসায়ীরা কোনো ধরনের সিন্ডিকেট করে রেখেছেন কিনা সে বিষয়ে আমাদের যদি জানাতেন। জি, আপনি জানেন যে টাঙ্গাইলে এই যে কয়েকটি উপজেলা রয়েছে, শুধুমাত্র টাঙ্গাইল শহরের যে বাজারগুলো রয়েছে ফলের, সেইখানে কিছুটা বেচা বিক্রি বাড়লেও প্রত্যন্ত অঞ্চলের যে উপজেলা পর্যায়ে যে ফলের দোকানগুলো রয়েছে সেইখানে বেচা বিক্রি কম রয়েছে। তবে এইখানকার ব্যবসায়ীরা বলছেন যে এদের বেচা বিক্রি কম হওয়ার কারণ বলছেন যে যেহেতু মানুষ যে ফল কিনবেন যে দামে, সেই দামের থেকে তাদের বেশি দামে ফল কিনতে হচ্ছে। আর ব্যবসায়ীরা যে যারা পাইকারি ব্যবসায়ীরা বলছেন, তারা বলছেন যে সরকার যদি এই ফল থেকে ভ্যাট কমাতো তাহলে ফলের দাম কমতো এই বাজারে। যে কারণে যদি ফলের দাম কমতো, গ্রাহক যারা রয়েছেন তারাও তাদের ইচ্ছে মতো তারা ফল কিনতে পারতো। তবে এই টাঙ্গাইলের যে ফলের আড়তগুলো রয়েছে সেখান থেকে এই টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে এই ফলগুলো চলে আসছে। আমরা এখন রয়েছি এই টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যে ফলের যে বাজার রয়েছেন সেই বাজারটিতে, এবং এই বাজারটিতে দেখতে পাচ্ছেন যে একটি ফলের দোকানে বেচা বিক্রি শুরু হয়েছে। আমরা এখানে কথা বলবো ইনি যারা ফল কিনছেন তাদের সাথে। কি কিনলেন, কত দামে কিনলেন? বড়ই কিনছি 60 টাকা কেজি। বেশি মনে হচ্ছে? বেশি আর কি, আমরা কিনছি অল্প কিছু, বেশি মনে আর কি। যাকে মানে চাহিদা কি যে কম হলে ভালো হতো আপনাদের জন্য? কম হলে তো ভালোই হতো। কি দাবি আপনাদের? হ্যাঁ, দাবি কি? দাবি আর কি থাকো, কমই তো, কমের জন্যই তো। আচ্ছা, আমরা একটু ব্যবসায়ীর সাথে কথা বলবো যে ইনি যে ব্যবসা করতেছেন উনি বলবেন যে আসলে এই ফলের দাম কি আগের থেকে বেশি কিনা, বা হচ্ছে এই যে ফলের দাম যদি কমতো তাহলে বেচা বিক্রি বেড়েছে। ওই যে বড়ইটা নিচে ওই বড়ইটা বিক্রি আসছিল 100 টাকা, আগে রমজানের জন্য বিক্রি করা হয়েছে 60 টাকা, আর কেনা হইলো 50 টাকা। 10 টাকা যদি আমরা কামাই না করি, আমার তো বউ বাচ্চা আছে, আমার নিজের ফ্যাট আছে, ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে। কোনো ফলের বাজারে বাড়ে নাই, সব ফলের বাজার নিয়ন্ত্রণে আছে। মালটা ছিল 300 টাকা, মালটা আছে এখন 250 টাকা। আঙ্গুর আসছিল 350 টাকা, আঙ্গুর আছে 300 টাকা। বেদানা আসছিল 600 টাকা, এখন বেদানা বেচা আছে 450 টাকা। আপেলও আসছিল 320 টাকা, আপেল বেচা আছে 300 টাকা। এগুলো সব ফলের দাম। এই যে খেজুরটা রোজার আগে বেচছি 500, আর এখন বেচা আছে 440।
তবে আপনি কি মনে করছেন যে এইটি আরো কমলে গ্রাহক আরো কিনতে পারবে? হ্যাঁ, কুমার তো ইনপুটাররা তো কমাইতেছে না, বাড়ায় খারাই বাড়াইতে যাচ্ছে আঙ্গুর 6,000 টাকা, কালকার আগের দিন আঙ্গুর ছিল 4600 টাকা। তাহলে বেটারাই যে সিন্ডিকেট করে বাড়ায়, সিন্ডিকেট আগে ভাঙার ব্যবস্থা করুন। তাইলে ব্যবসায়ী বলছিলেন যে যদি যারা আড়তদার রয়েছেন, যারা ইম্পোর্ট করেন বাইরে থেকে, তারা যদি এই সিন্ডিকেট না করে তারা যদি দাম কমিয়ে রাখতো, তাহলে এই ফলের বাজারে, খুচরা ফলের বাজারে এই ফল কিছুটা কমতো এবং এই কমার ফলে মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে আসতো এবং ফল তারা কিনতে পারতো। এই রমজানে প্রত্যেকটি পণ্যের যে মূল্য সেটি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত যে ফল ছাড়াও অন্যান্য যে বাজার রয়েছে সেই বাজারে কিছুটা বাড়তি থাকলেও ফলের দাম, যেটি বলছিলেন খুচরা ব্যবসায়ী, তিনি বলছেন যে একটি আঙ্গুর যে দামে কিনেছেন গত কয়েকদিন আগে, সেই আঙ্গুর আজকে তাকে বেশি দামে কিনতে হয়েছে। আসলে টাঙ্গাইলের ফলের বাজার থেকে ছিল এই সর্বশেষ। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের দোকানগুলোতে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খোলা তেলের দাম বেড়েছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, এ নিয়ে ক্রেতাদের কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন আপনি, আর সয়াবিন তেলের সংকটের কি কারণ বলছেন বিক্রেতারা? গত কয়েকদিন ধরে চট্টগ্রামের সয়াবিন তেল, বোতলজাত যে সয়াবিন সেটা কিন্তু খুবই সংকট তীব্র আকার ধারণ করছে। কারণ চট্টগ্রামের জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলায় কোনোভাবে আসলে বোতলজাত সয়াবিন 1 লিটার বা 2 লিটারের বোতলজাত সয়াবিন পাওয়া যাচ্ছে না, যা পাওয়া যাচ্ছে খুবই কম। কারণ খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন, বোতলজাত সয়াবিনের ক্ষেত্রে তারা বিভিন্ন কোম্পানি, যারা যেসব কোম্পানিগুলো তেল সরবরাহ করে, তাদের কাছে যদি তেল চাওয়া হয় তাহলে 2 কার্টন বা 5 কার্টন চাওয়া হলে বা 10 লিটার 15 লিটার চাওয়া হলে তারা পাচ্ছেন 1 থেকে 2 কার্টন বা 5 থেকে 2 লিটার বা 3 লিটার এভাবে পাচ্ছেন। তবে যেটি দেখেছি গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে যে বোতলজাত সয়াবিনের তীব্র সংকট, সেটি ধীরে ধীরে আরো বাড়ছে। এরই মাঝে আমরা দেখেছি কিন্তু খোলা সয়াবিন, যেটি বলা হয় পাম অয়েল থেকে শুরু করে খোলা বাজারে যেসব তেল বিক্রি করে সেটি কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু দাম বেশি। কারণ খোলা বাজারে সয়াবিন তেল কিন্তু লিটার প্রতি বিক্রি হচ্ছে, লিটার এবং কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকা করে, 195 টাকা বা 200 টাকা করে বিক্রি হচ্ছে। এতে করে কিন্তু সাধারণ মানুষের মাঝে যে ক্ষোভ এবং পাশাপাশি যারা খুচরা ব্যবসায়ী তাদের মাঝে ক্ষোভ দেখা দিচ্ছে। কারণ বোতলজাত সয়াবিন তেল না থাকার কারণে অনেক ব্যবসায়ী এবং নিম্ন মানুষ কিন্তু খুবই সংকটে পড়েছেন। কারণ খোলা বাজারে যে তেল পাওয়া যায় সেটি অনেক ক্ষেত্রে পাম অয়েল থেকে শুরু করে আপনার সয়াবিন তেল কিন্তু দাম বেশি বলা যায়। কারণ ব্যবসায়ীরা বলছেন গত 15 দিন আগে থেকে কিন্তু যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, সেটির জন্য কিন্তু তাদের যে ক্ষোভ সেটি ধীরে ধীরে বাড়ছে। এক্ষেত্রে খুচরা বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি করার কারণে লিটার প্রতি বা কেজি প্রতি কিন্তু 130 থেকে 35 টাকা, আবার অনেক ক্ষেত্রে 40 টাকা পর্যন্ত বেশি নিয়ে নেওয়া হচ্ছে। এতে কিন্তু খুচরা ব্যবসায়ীর মাঝেও কিন্তু খুব রেস্ক হচ্ছে, তারা কোনোভাবেই কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে সয়াবিন তেল পাচ্ছে না। আমি একটু কথা বলবো একজন খুচরা ব্যবসায়ীর সাথে। তিনি এখানে খুচরা বাজারে কিন্তু তেল সরবরাহ করে বা বিক্রি করে থাকেন। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে আপনার খুচরা বাজারে তেল পাওয়া যাচ্ছে না। একটু যদি বলতেন কেন খুচরা বাজারে আসলে খোলা বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না? আসলে সয়াবিনটা তো আজকে 2 মাস ধরে আস্তে আস্তে এরকম হয়ে ফেলছে এবং খোলা বাজারের দাম বৃদ্ধির কারণে এটাই সমস্যাটা সৃষ্টি হয়েছে। খোলা তেলে ধরেন 210 টাকা বা 200 টাকা বিক্রি করতেছে, এরা বোতল কি জন্য করবে? বোতলে ধরেন 19 টাকা নাকি ওদের লস, ওই জন্য খোলা তেল মানে বিক্রি করতেছে আর বোতল কমাই দিচ্ছে এরা। এটা আসলে সরকারকে একটা উদ্যোগ নেওয়ার দরকার ছিল আগে থেকে। এটা না করার কারণে 10 টাকা বাড়াই দিয়ে জিনিসটা সলিউশন করে ফেলতো, মোটামুটি অ্যাভেলেবেল মালটা থাকতো। এখন আমাদেরকে অপরাধী করতেছে সবকিছু। দোকানদারে মাল পাইতেছে, আমার দরকার 50 কার্টন বা 100 কার্টন তেল, ও দিচ্ছে আমাকে 3 কার্টন 4 কার্টন। আমার রমজানের মধ্যে এই কভারেজ দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর ফ্যাগ লাগাই দিচ্ছে চিনি করে চাইল, সরষের তেল এগুলো ডুবে দিচ্ছে। এগুলো আমাদের জন্য সাফার হয়ে গেছে। আমার পুরো গুদামে দেখেন প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার শুধু সরষের তেল আর চিনি করে চলে স্টক হয়ে গেছে। ব্যবসায়ী যেটি বলছেন, যদি একটা কোম্পানি থেকে যদি তেল বোতলজাত সয়াবিন তেল চান তাহলে তাকে বোতলজাত সয়াবিন তেলের পাশাপাশি অন্যান্য সামগ্রী প্রতি ধরে দেওয়া হচ্ছে। এদিকে তেলের যে সংকট সেটি কাটানোর জন্য গত কয়েকদিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জে কিন্তু জেলা প্রশাসক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র অভিযান পরিচালনা করেছেন। অভিযান পরিচালনার পরে একদিন পরে তারা চট্টগ্রাম সার্কিট হাউসে একটি বৈঠক করেছে। সেই বৈঠকে কিন্তু খোলা বাজারে সয়াবিন তেল একটি দাম নির্ধারণ করে দিয়েছেন 150 থেকে 60 টাকা। কিন্তু সেই যে দাম নির্ধারণ করে দেওয়ার পরও নির্ধারিত দামও কিন্তু চট্টগ্রামে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে সাধারণ মানুষের অভিযোগ। পাশাপাশি বিভিন্ন জায়গায় পাওয়া গেলে কিন্তু দাম বৃদ্ধি রাখা হচ্ছে।
তো সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে এটা আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম। শরীয়তপুরে 100 শয্যার সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র একটি, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের, আর সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? জেসিকা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শরীয়তপুর সদর হাসপাতালের সামনে, যেটি 100 শয্যা হাসপাতাল। প্রতিনিয়ত এখানে 200 থেকে 250 জন রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসে। সেক্ষেত্রে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে গেলে ঢাকায় রেফার করা হয়ে থাকে। এখানকার যারা রোগীরা রয়েছে তাদেরকে কিন্তু প্রায় 4 থেকে 5 জনকে এখান থেকে রেফার করা হয়। সেক্ষেত্রে তাদের সেবা নিতে হলে অ্যাম্বুলেন্স পরিবহনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু তাদের একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই সেবাটি নিতে হচ্ছে। এখানে যদি আমরা চিত্র দেখাই, সেক্ষেত্রে কিন্তু সরকারি যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু মূল্য নির্ধারণ করা হয়েছে, ভাড়া 2500 টাকা, টোল রাখা হয়েছে 1500 টাকা। সেক্ষেত্রে যারা এখানে চিকিৎসা সেবা নিতে আসছেন তারা কিন্তু বলছেন পদ্মা সেতু সহকারে যে টোলগুলো রয়েছে রোগী সাথে নিয়ে গেলে কিন্তু সেই টোলটা প্রয়োজন হয় না। কেন এই টাকাটি নেওয়া হয় সেটি নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এ বিষয়ে সদর হাসপাতালের যিনি কর্তৃপক্ষ রয়েছেন RMO মিতু আক্তার, তিনি যেমনটি বলেছেন যে সদর হাসপাতাল থেকে যাওয়ার সময় রোগী নিয়ে যাওয়া হলে সেক্ষেত্রে এই টোলটা নেওয়া হয় না। যখন হাসপাতালের যে অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ফেরত আসে সেক্ষেত্রে খালি আসতে হয়। এ কারণে কিন্তু এই 1500 টাকা টোল বাবদ নেওয়া হয়ে থাকে। এবং এই হাসপাতালে এই চিকিৎসা সেবা নিতে আসা যে রোগীরা রয়েছে তারা কিন্তু বিপাকে পড়ে যখন 5 জন এই সদর হাসপাতাল থেকে ঢাকা যাওয়া লাগে, সেক্ষেত্রে তারা একটি অ্যাম্বুলেন্স পেয়ে থাকেন। এই কারণে কিন্তু তাদের এই সরকারি অ্যাম্বুলেন্সের যে সুবিধা সেটি তারা পাচ্ছে না। পাশাপাশি কিন্তু তাদের বেসরকারি যে অ্যাম্বুলেন্স সেখানে কিন্তু দ্বিগুণ ভাড়ায় তাদের এই শরীয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমরা স্থানীয় যারা রোগী সেবা নিতে আসেন এবং তাদের যে স্বজনরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি যে বেসরকারি যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের এটি সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটে কিন্তু কবলে তাদের পড়তে হয়। কারণ এখানে বাইরে থাকায় একটি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তাদের 6500 থেকে 7000 টাকা করে এই শরীয়তপুর থেকে যেতে হয়। সেক্ষেত্রে কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়তে হয়। তারা চাইলেও একটু কম বেশি যে লেনদেনের যে বিষয়টা সেই বিষয়ে কিন্তু তারা কথা বলতে পারেন না। আমরা এখানকার একজন স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে এই শরীয়তপুর সদর হাসপাতালে যেহেতু একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে হয়, সেক্ষেত্রে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে এবং এই যে অ্যাম্বুলেন্সটি নেই এ কারণে আপনার কর্তৃপক্ষের কাছে কি চাচ্ছেন? না, অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট এটা নিয়ে তো আমরা দীর্ঘদিন যাবতই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের এই জেলাতে প্রায় 13 লক্ষ জনগোষ্ঠী, তো 13 লক্ষ মানুষের জন্য মাত্র একটা অ্যাম্বুলেন্স সরকারিভাবে বরাদ্দ। তো এটা স্বাভাবিকভাবে বোঝা যায় কতটা অপ্রতুল। তো এই অপ্রতুলতার সুযোগে কিছু বেসরকারি অ্যাম্বুলেন্স তাদের সিন্ডিকেট গড়ে উঠেছে। এই ধরেন আমরা 8টার সময় যদি একটা বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে যাই, সে ভাড়াটা হয়তো 6000 বলবে। এরপরে যখন ঘন্টা আগাবো, 9টা বাজে গেলে 6.5, 10টা বাজে গেলে ব্যস্তানুপাতিক ভাবে বাড়তে থাকে। এই আমরা সাধারণ যেই সেবা প্রার্থী তারা আসলে এই সিন্ডিকেটের কাছে বন্দী। কিছুই আমাদের সমস্যা নিরসনের জন্য আপনারা কি চাচ্ছেন? সমস্যা নিরসনের জন্য আমরা চাই যে একটা যদি প্রাইভেট এমনিতে অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো, আমাদের 13 লক্ষ অধিবাসীর জন্য কতটুকু অন্তত পক্ষে 3টা অ্যাম্বুলেন্স তো থাকা উচিত। এরপরে যদি বেসরকারি ভাবে যে অ্যাম্বুলেন্সগুলো আছে এগুলো যদি ভাড়া যেগুলো একটা নীতিমালার অধীনে আনা হয়, সেক্ষেত্রে আমরা অন্তত একটু স্বাচ্ছন্দ্য পাই। কারণ সরকারি হাসপাতালের রেট অনুযায়ী যে এখানে লেখা আছে দেখলাম আমি 4000 টাকা হচ্ছে ঢাকা পর্যন্ত যাতায়াত ভাড়া সরকারি ভাবে বরাদ্দ। কিন্তু যদি আমরা এখন 2 গুণ দিয়ে যদি আমাদের রোগী প্রাইভেট ভাবে নেওয়া লাগে ঢাকায়, তাহলে আমরা তো আসলে সাধারণ সেবা প্রার্থীরা আমরা তো হতাশ হই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানকার একজন স্থানীয়র কথা। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি 5ই আগস্টের আগে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে কিন্তু রমজান মাসের শেষের যে 10 দিন থাকে সেক্ষেত্রে কিন্তু তারা 10 থেকে 12,000 টাকা করে নিয়ে থাকতো। কিন্তু এবার যাতে না নিতে পারে সেই বিষয়টাতে কিন্তু স্থানীয়রা বিশেষভাবে নজরদারিতে রাখার জন্য বলেছেন। এবং এই বিষয়ে যখন আমরা হাসপাতাল কর্তৃপক্ষের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন হাবিবুর রহমান, তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন সদর হাসপাতালের ভিতরে কোনো সিন্ডিকেট নেই এবং হাসপাতালের ভিতরে যারা সরকারি চাকরি করেন তাদের মধ্যে এ ধরনের কোনো সমস্যা নেই বলে তিনি আমাদের জানিয়েছেন। যদি এরকম কোনো অভিযোগ তিনি পেয়ে থাকেন তাহলে কিন্তু তিনি আইনানুগ কঠোর ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল শরীয়তপুর সদর হাসপাতাল থেকে সর্বশেষ।
আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। মাগুরা মেডিকেল কলেজে বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে পঞ্চম দিনের মতো মানববন্ধন করছে জেলার নানা শ্রেণী পেশার মানুষ। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, সেখানে এখন কি পরিস্থিতি বিরাজ করছে? ধন্যবাদ জেসিকা। আমরা এখন দাঁড়িয়ে আছি মাগুরা ঢাকা মহাসড়কের মাগুরা মেডিকেল কলেজের সামনে। আজ সকাল 11টা থেকে এই মাগুরার নাগরিক সমাজের আয়োজনে মাগুরা শহরের সর্বস্তরের জনগণ, মেডিকেলের স্টুডেন্টরা সবাই এখানে আজকে মানববন্ধন করে এখন রাস্তা অবরোধ করেছে। এই মাগুরা ভাইনার মোড়ে রাস্তা অবরোধের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চলাচল ব্যবস্থা একেবারে থেমে গিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এখানে মাগুরা মেডিকেল কলেজ 6 বছর আগে মাগুরা স্থাপন হয়, যেটা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, এবং পরপর 2 বার এই মেডিকেল কলেজটি প্রথম স্থান অর্জন করেছে। কিন্তু কোনো একটা অদৃশ্য ষড়যন্ত্রের কারণে এই মেডিকেল পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী পঙ্কজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বিশেষভাবে শ্রদ্ধা জানাই বীরাঙ্গনা সহ 71-এর সংগ্রামী নারীদের। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে, তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। পেশিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের, যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। শ্রদ্ধা জানাই জুলাই আহত নারী যোদ্ধাদের। দোয়া করি তারা যেন দ্রুত স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট। এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল, ডে কেয়ার সেন্টার সুবিধা সহ নানান ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজেও আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, যারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব।
আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। কয়েকদিন আগে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ জুড়ে আয়োজিত তারুণ্যের উৎসব 2025-এ রেকর্ড সংখ্যক নারীরা ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল ইত্যাদি খেলায় অংশ নিয়েছে। এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 27,40,000 মেয়েরা প্রায় 3,000 খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। এদেশের সর্বস্তরের নারী পুরুষ দর্শক সারিতে বসে তাদের উৎসাহ জুগিয়েছে। হাজার হাজার দর্শকের এমন উপস্থিতি প্রমাণ করে যে নারীবিরোধী মারা দেওয়ার চেষ্টা করছে, তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আপনারা জানেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। উপস্থিত সুধীমণ্ডলী, আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন, এর পুরোটাই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে এসেছে। দর্শক, এতক্ষণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনছিলাম। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। দেশ জনপদ লাইভ পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার জন্য।